মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে একদল দুষ্কৃতী বিভিন্ন জেলায় সুফি মাজারে হামলা চালিয়ে যাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজার নিয়ে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর ওপর হামলার তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলার ঘোষণাও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। গোপালগঞ্জে স্থানীয়দের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে স্থানীয় জনতার সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের প্রায় ৩ ঘণ্টা পর ঢাকা খুলনা মহাসড়কের পাশে থেকে শওকত আলী দিদারের মরদেহ উদ্ধার করা হয়। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবক দল। যারা আসছিলেন এদের উপর হামলা হয়, সেই পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পর একজন পুলিশ অফিসার ফোনটা রিসিভ করে, তখন বলেন যে উনি মারা যান। জিলানী সাহেব আসছিল তার বাসায় আসার জন্য, রাস্তার পথে সন্ত্রাসীরা হামলা করে, এতে আমার জামাই মৃত্যুবরণ করে। তো আমি চাই যাতে ওদের কঠিন শাস্তি হয়। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, আপনি আগের বুলেটিনে আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি, আর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু এটি রাজনৈতিক বিষয়, তাই দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে মামলার বিষয়ে। এই বিষয়ে কি দলের পক্ষ থেকে কিছু এখন পর্যন্ত জানা গেছে কিনা, আর এলাকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন। মামলার বিষয়ে আমি দলীয়ভাবে যেটা জানতে পেরেছি, ওটা কেন্দ্রীয় বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করছেন। আলোচনার পরেই ওনারা মামলার সিদ্ধান্ত নেবে। মামলাটি দলীয়ভাবে হবে না পারিবারিকভাবেই হবে। যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসাবে এই হত্যাকাণ্ডটা হয়েছে, সেহেতু তারা রাজনৈতিকভাবেই মোকাবেলার সিদ্ধান্ত নেবেন বলে আমি যেটুক জানতে পেরেছি। এক দলীয় নেতা, তিনি ডাক্তার কে এম বাবর, তিনি আমাকে জানিয়েছেন। আর গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড নিয়ে পরিবেশটা একটু থমথমে ভাব রয়েছে, তবে বেশি একটা সমস্যা দেখা যাচ্ছে না। কারণ হলো বৃষ্টি হচ্ছে সারাদিন, এই বৃষ্টির কারণেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কারণে কিন্তু সেটা আমরা দেখছি না। এবং প্রশাসন বিষয়টিকে নজরে রেখেছেন। তারা বিভিন্ন মোড়ে মোড়ে বা গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাহারা বসিয়েছেন এবং যে ঘটনাটি যেখানে ঘটেছিল ঘোনাপাড়ায়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর কিছু সময় পরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে, তবে বৃষ্টির কারণে সেটি বিলম্বিত হচ্ছে বলে নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন। তবে দুপুর 12:15টায় লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে স্বজনরা। তাদের কাছে লাশ বুঝে দেওয়ার পরে তারা একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো গোপালগঞ্জের এই বিএনপি বা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা বা হত্যার ঘটনায় এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। দুপুর 12:30টার দিকে শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদারকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দল। শুক্রবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নিরিবিলি এলাকা থেকে শুরু হয়ে নবীনগর বাসস্ট্যান্ডে পৌঁছে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মী সহ তাদের সন্ত্রাসী বাহিনী গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে হামলা চালায়। হামলায় এস.এম. জিলানী, তার স্ত্রী রওশন আরা সহ অন্তত 50 জন নেতাকর্মী আহত হন। অবিলম্বে এই হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তারা। টানা বৃষ্টির কবলে দেশের বিভিন্ন জেলা তলিয়ে গেছে অনেক নিচু এলাকা। সড়কে গাছপালা পড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে স্থানীয়রা। এদিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে 7টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ 30 জন জেলে। শুক্রবার থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে বিভিন্ন জেলায়। টানা বৃষ্টিতে তলিয়েছে পথঘাট, বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। নোয়াখালীতে শনিবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 124 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ভারী বৃষ্টিতে পানি বেড়েছে 8 উপজেলার নিচু এলাকায়। ঝড়ে উপড়ে গেছে গাছপালা। অনেক এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় তৈরি হয়েছে জনভোগান্তি। আবহাওয়া খারাপ আর বিদ্যুৎ নাই, রাত্রে খুব অসুবিধাতে আছি। অনেকের পানি কোমর পর্যন্ত, আগে যেরকম পানি ছিল এর চেয়ে বাড়ে গেছে। কিন্তু আমাদের রাস্তায় সকল মাজার রোডে সকল রাস্তায় গাছগুছড়া ভাঙি রাস্তা ভেঙে গেছে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে বেড়েছে মেঘনার পানি। এছাড়া পৌরসভাসহ নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্ভোগ আরও বেড়েছে পানিবন্দী 3 লাখ মানুষের। বৃষ্টি বাড়লে আবারও বন্যা ও নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। এখন মুষলধারে গত 2 দিন বৃষ্টির কারণে পানি প্রায় হাঁটু সম পরিমাণ উঠে গেছে। অনেক বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিভিন্ন অঞ্চলে যে অঞ্চলগুলোতে পানি ইতিপূর্বে নামে নাই, নামার সুযোগ পায় না, ওগুলোতে এখন আবার ঘর বাড়ি বসত বাড়ি পানির নিচে চলে যাচ্ছে আর কি। একবার পানি কমছে, এখন আবার পানি বাড়তেছে, এখন খুব দুর্ভোগে আছি। এদিকে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ হন বেশ কয়েকজন জেলে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে আজকে দুপুর 12টা পর্যন্ত 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেখানে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় চরম দুর্ভোগে আছে সেখানকার মানুষ। সবশেষ তথ্য নিয়ে জানাবেন। আর 8 উপজেলায় যে আবার পানি বেড়েছে সেখানকার কি তথ্য আছে সবশেষ? আবু নাসের, আপনি কি শুনতে পাচ্ছেন? আজকে 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নতুন করে যে 8 উপজেলায় পানি বেড়েছে সেখানকার তথ্য জানাবেন। আর মোবাইল নেটওয়ার্ক সহ বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে আছে সেখানকার মানুষ। সবশেষ কি আছে আপনার কাছে? মিলিমিটার না, বিকেল 3টা পর্যন্ত গত 24 ঘন্টায় 142 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জেলা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তো এই পরিস্থিতিতে নোয়াখালীতে আসলে গতকাল বিকেল থেকেই বৃষ্টিপাত হচ্ছিল। সন্ধ্যার পর বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে শুরু করে এবং যতই রাত বাড়তে থাকে বাতাসের গতিও বাড়ে এবং বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে থাকে। এই মুহূর্তে 2-1 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে না, টানা বৃষ্টি হচ্ছিল নোয়াখালীতে। এবং এই পরিস্থিতিতে নোয়াখালীর 8 উপজেলার পথঘাট থেকে শুরু করে বাড়িঘর সবকিছুই পানির নিচে তলিয়ে আছে। যেখানে যেখানে জলাবদ্ধতা ছিল, বন্যা পরিস্থিতি ছিল, সব জায়গাতে বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। 11 লক্ষ মানুষ যেখানে পানিবন্দী অলরেডি আছে, সেখানে আরো পানিবন্দী মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেসব মানুষকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার জন্য তাগাদা দেওয়া হচ্ছিল এবং এসব লোক বাধ্য হয়ে মাঝে মাঝে বাড়িতে গিয়ে ঘরকে নিজেদের থাকার উপযোগী করার চেষ্টা করছিলেন গত কয়েকদিন থেকে। কিন্তু গতকালকে এবং আজকের এই টানা বৃষ্টিতে সেই পরিস্থিতির চরম অবনতি হয়েছে। কেউই আর নতুন করে বাড়ি ফেরার কোনো সুযোগ নেই, বরং বাড়ি থেকে অনেকেই এখন আবার আশ্রয় কেন্দ্রের দিকে ফিরে যাচ্ছেন, কেননা বাড়িতে এখন আর রান্না করারও ব্যবস্থা নেই।
যেই পয় নিষ্কাশন ব্যবস্থা সেটি পুরোপুরি ভেঙে পড়েছে। জেলা শহরের সরকারি বেসরকারি অফিস আদালত থেকে শুরু করে সবগুলো আবাসিক এলাকা, বিশেষ করে বিভিন্ন যেই মাস্টার পাড়া থেকে শুরু করে গুপ্তাঙ্গ থেকে শুরু করে বিভিন্ন যে পাড়া রয়েছে ওইসব এলাকাতে অনেক পানি জমে গেছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে প্রত্যেকটি উপজেলাতেই হাতিয়া ছাড়া অনেক পানি জমেছে এবং সেখানে পথঘাট এতটাই নিমজ্জিত হয়ে গেছে, বেগমগঞ্জ সহ চাটখিলের বিভিন্ন এলাকাতে নৌকা ছাড়া আসলে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। তো এই পরিস্থিতিতে রাত থেকেই বিভিন্ন এলাকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে অনেক এলাকাতে মোবাইল ফোনের নেটওয়ার্কও নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্কহীন অবস্থায় মানুষ এক ধরনের বিভীষিকাময় অবস্থার মধ্যে রয়েছে বলে জানিয়েছে। বিশেষ করে এই পরিস্থিতি গ্রাম অঞ্চলে অনেক বেশি নাজুক এবং স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে দ্রুততার সাথে তাদেরকে যদি আবার নতুন করে ত্রাণ সামগ্রী দেওয়া না হয়, বিভিন্ন এলাকাতে যারা পানিবন্দী হয়ে আটকা পড়ে আছেন তাদেরকে, এবং উদ্ধার কার্যক্রম প্রয়োজনে চালানো। নাসের, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা এবার যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে তো টানা বৃষ্টিতে মেঘনার পানিও বাড়তে শুরু করেছে এবং নতুন করে আবার পানিবন্দী এলাকার যেসব মানুষ রয়েছে নতুন করে আবার বন্যা পরিস্থিতির আশঙ্কা সেখানে করা হচ্ছে। এখন পর্যন্ত সেখানকার সবশেষ তথ্য কি রয়েছে আর আবহাওয়া অফিস থেকে সবশেষ কি জানানো হয়েছে? আসলে গতকালকেও আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে পানি নেমে গেছে, অর্থাৎ যে বন্যার পানি ছিল সেগুলো নেমে গেছে, কিন্তু টানা রাতভর বৃষ্টি এবং এখনো বৃষ্টির কারণে আমি এখন যেখানে আছি এই সড়কও কিন্তু সকালেও আমরা দেখেছি প্রায় 1 ফুট পানি নিচে রয়েছে, কিন্তু এখন দেখেছি সেখানেও কিন্তু 1 ফুটের উপরে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এইভাবে প্রত্যেকটি এলাকায় কিন্তু এই পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি মেঘনার যে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে, সেখানে যদিও এখন পর্যন্ত বিপদসীমার নিচে পানি রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু পানির মানে পর্যায়ক্রমে পানি বৃদ্ধি পাচ্ছে। এখন 1 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পাচ্ছে এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তবে আমরা আবহাওয়া অফিস, এখানে যে আবহাওয়া অফিস রয়েছে রামগতি সতর্কীকরণ অফিস, সেখানে যিনি কর্মকর্তা রয়েছেন সৌরভ হোসেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন এখন পর্যন্ত উপকূলীয় এলাকায় 3 নম্বর যে সতর্কীকরণ সংকেত সেটি বলবৎ রয়েছে। পাশাপাশি যে যারা নদীতে মাছ শিকারে গিয়েছেন, যেসব জেলে এবং নৌকা ট্রলার, তাদেরকে নিরাপদে স্থানে তাদেরকে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তবে এখনো যেভাবে বৃষ্টি হচ্ছে সেটি আরো 2-1 দিন অব্যাহত থাকবে এমনটি বলা হয়েছে। তবে আমি একটু বলে রাখি, গতকাল থেকে এখন পর্যন্ত কখনো মাঝারি, কখনো ভারী, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে, এটি অব্যাহত রয়েছে। তবে পানি যে বৃদ্ধি পাচ্ছে সেটি কিন্তু আমরা দেখেছি। তবে বন্যায় ইতিমধ্যে যে বন্যার পানি কমছে লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ থেকে, সেখানেও কিন্তু আজকে এই বৃষ্টির কারণে এই পানি সেখানেও বৃদ্ধি পেয়েছে 1 থেকে 2 ফুট। এর বাইরে কিন্তু আমরা দেখেছি সদরের যে 12টি ইউনিয়ন সহ 20টি ইউনিয়ন রয়েছে, সেখানে কিন্তু বন্যা প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। সেখানে কিন্তু এখন যে বন্যার যে পানি বৃদ্ধির সাথে সাথে মানুষের যে দুর্ভোগ সেটিও বাড়ছে। অর্থাৎ যদি গতকাল পর্যন্ত 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে, কিন্তু সেখানে আজকে এখন পর্যন্ত আমরা যেটি খবর পেয়েছি প্রায় 4 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। এর মধ্যে কিন্তু অনেকে এখনো আশ্রয় কেন্দ্র থেকে তারা বাড়িতে যান নাই, তারা এখনো আশ্রয় কেন্দ্র রয়েছে। অনেকের বাসা বাড়ি সেগুলা একদম নষ্ট হয়ে গেছে, বিধ্বস্ত হয়েছে। তারা বাসাতে যে থাকার মতো যে ধরনের ব্যবস্থা থাকা সেটি কিন্তু একদম নেই বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে বৃষ্টির যে অবস্থা সেটি হচ্ছে সাথে সাথে যে হাওয়া সেটিও বইছে এখানে আমরা এমনটি দেখেছি। তবে পানি বৃদ্ধির সাথে সাথে মানুষের দুর্ভোগ বাড়ছে। সেটি যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু আরো যে বন্যার আশঙ্কা রয়েছে। এখানে স্থানীয়বাসী যেটি আশঙ্কা করেছে সেটি হবে এমনটি এখানকার স্থানীয় মানুষ বলছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি পানি বৃদ্ধি পাচ্ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে, বৃষ্টি হচ্ছে, বন্যার আশঙ্কা রয়েছে। লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। বৃষ্টি কমে যাওয়ায় কক্সবাজারে পানি নামতে শুরু করেছে, তবে এখনো প্লাবিত অন্তত 80টি গ্রাম, পানিবন্দী লাখো মানুষ। বাঁকখালী, মাতামুহুরী ও নাফ নদীর পানি বিপদসীমার ওপরে বইছে, ফলে কক্সবাজার সদর, রামু, টেকনাফ, ঈদগাহ, চকরিয়া, পেকুয়ার অধিকাংশ গ্রাম পানির নিচে। পৌরসভার সমিতিপাড়া, নাজিরার টেক সহ বেশ কয়েকটি গ্রামও প্লাবিত। বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে বীজতলা, পানের বরজ ও সবজি ক্ষেত। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।
এই পরিমাণ পানি এখনো কোনোদিন দেখি নাই, যে আমাদের ঘর বাড়ি ডুবে গেছে, গাছপালা পড়ে। কিছু ঘর পানিবন্দি, আবার কিছু ঘর পানি নেমে গেছে বৃষ্টি কমার কারণে। এখন কাদা আছে ঘরের মধ্যে, তো মানুষের রান্নাবান্না করে খেতে খুব বেশি কষ্ট হচ্ছে। মাইনী নদীর ভাঙনের ঝুঁকিতে পড়েছে খাগড়াছড়ির নারাইছড়ি সীমান্তের একমাত্র বাজার। কয়েকটি দোকান এরই মধ্যে বিলীন হয়ে গেছে। বাজারটি বিলীন হলে বিপাকে পড়বে 17 গ্রামের মানুষ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। খাগড়াছড়ি থেকে 72 কিলোমিটার দূরের সীমান্তবর্তী জনপদ নড়াইছড়ি। আশেপাশের 17 গ্রামের 5000 মানুষ নড়াইছড়ি এই বাজারের উপর নির্ভরশীল। সাম্প্রতিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে মাইনী নদীর দুই পাড়ের প্রায় 200 মিটার এলাকা। সেই সাথে বাজারের কয়েকটি দোকান বিলীন হয়েছে। প্রতি বছরে এই পাহাড় ভাঙতে ভাঙতে এখন অনেক দূরে চলে আসছে। নার্সারি বাজারটা আগে ছিল ওই পার পর্যন্ত, এখন এই নদীতে ভাঙনের ফলে হয়তো এই দোকানপাটগুলো সব নদীতে পড়ে গেছে। বাজারটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বাবুসরা ইউনিয়নের থেকে এটা এই নার্সারি বাজার 35 কিলোমিটার দূরত্ব। এই 35 কিলোমিটার দূরত্বর এই জনবহুল এলাকায় এই বাজারটি যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে সাধারণ জনগণ অনেক ভোগান্তিতে থাকবে। নড়াইছড়ি বাজার সহ 18টি পয়েন্ট রক্ষায় জিওব্যাগ ফেলা জরুরি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খাগড়াছড়ি জেলায় এই আমাদের 35টি পয়েন্টে নদীটি সংরক্ষণ কাজ এবং কেন্দ্রীয় মাইনী নদী ড্রেজিং এবং বাস্তবায়ন চলমান আছে। আমরা আশা করছি যে পুরো নদীটা ড্রেজিং হয়ে গেলে আগামী দিনগুলোতে হয়তো বন্যার প্রকোপ অনেকটা কমে আসবে। দুর্গম এলাকা হওয়ায় ঠিকাদারদের মাধ্যমে কাজ বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠানে স্থানীয় দুই পক্ষের হাতাহাতি হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। ছাত্র জনতা মৈত্রী সফরে বরগুনার শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রতিনিধিদের সাথে মত বিনিময় করে কেন্দ্রীয় নেতারা। এক পর্যায়ে বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা মীর নিলয়কে ছাত্রলীগের দোসর আখ্যায়িত করে রেজাউল করিমের গ্রুপের ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করেন। মীর নিলয় ছাত্রলীগ কর্মী হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। এই মত বিনিময়কে কেন্দ্র করে স্থানীয়ভাবে তাদের মধ্যে যে একটু মতানৈক্য ছিল, বিরোধ ছিল, সেই বিরোধের একটা বহিঃপ্রকাশ এখানে আমরা দেখেছি। বাট এখন সেটা একেবারেই বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই। এই বিষয়টা আমরা ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। আমরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে এই জন্য এখানে আসলে কে সঠিক বেঠিক এটা কিন্তু আমাদের দেখার মূলত দায়িত্ব না। আমরা নিজেরাও যেহেতু কেন্দ্র থেকে যারা এসেছে তাদেরকে আমরা প্রোটেকশন দিচ্ছি। ঠাকুরগাঁওয়ে আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশতাধিক আহত ছাত্র এ সময় উপস্থিত ছিলেন। গুরুতর আহতদের ঢাকায় অথবা দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান কেন্দ্রীয় সমন্বয়করা। পরে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে প্রকাশ্যে মারপিট ও হেনস্থা করার অভিযোগে মূল হোতা ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ফেসবুকের ভাইরাল ভিডিও ফুটেজ দেখে ফারুককে আটক করা হয়। নারীকে লাঞ্ছনার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পর্যটন উদ্যোক্তারা। কক্সবাজার সমুদ্র সৈকতে একজন নারীকে ঘিরে কিছু মানুষের উল্লাস। প্রকাশ্যে তাকে কান ধরে উঠবাস করিয়ে ক্ষান্ত হননি এক যুবক। রীতিমতো লাঠি দিয়ে মারধরও করেন এই নারীকে। ফারুকুল ইসলাম নামে অভিযুক্ত যুবকের নেতৃত্বে একটি দল রাস্তায় আরও কয়েকজন নারীকে হেনস্থা করেন। গেল বুধবারের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ডিবি পুলিশ ফারুকুলকে আটক করে। এদিকে এভাবে নারী হেনস্থার বিষয়টিকে অমানবিক ও আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পর্যটন উদ্যোক্তারা।
নানান মানুষ, বহুরূপী মানুষ এখানে বেড়াতে আসে, তাদের অবকাশকালীন সময় কাটাতে আসে। এখানে তাদের সময় কাটাতে এসে যদি মাধ্যমিক শিকার হয় বা হয়রানির শিকার হয়, তাহলে পর্যটন শিল্পে একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি। নারীকে লাঞ্ছনার ঘটনাকে ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত ও ফৌজদারি অপরাধ বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। প্রশাসনিক ক্ষমতা বলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দোষীদের, কিন্তু এভাবে কোনো নারীকে প্রকাশ্য দিবালোকে মারধর করা, এটা কোনো রকম আইনের কাজ হতে পারে না। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ফারুকুলকে আটক করা হয়েছে। এই ঘটনায় ফারুকুল ইসলাম ও নয়ন রুদ্র নামে দুজনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা নারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঐক্য ধরে রাখতে না পারলে বিএনপি, জামায়াত, হেফাজত ইসলাম কেউ এই দেশে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। সকালে টাঙ্গাইলে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে পিঠে ছুরিকাঘাত করার চেষ্টা করছে, সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির কর্মী হত্যার অভিযোগ এনে তিনি বিচার দাবি করেন। এমপক্স ভাইরাস সামাল দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়েছে বিশেষ উদ্যোগ। তৈরি করা হয়েছে আলাদা ওয়ার্ড, প্রস্তুত রাখা হয়েছে প্রশিক্ষিত নার্স ও অন্যান্য স্টাফ। পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চালু করা হয়েছে থার্মাল স্ক্যানার। বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করা এমপক্স রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে একটি ওয়ার্ড, যেখানে এমপক্স আক্রান্তদের রাখা হবে বিশেষ ব্যবস্থায়। এখন আরেকটা করোনা ভাইরাসের মতন একটা ভাইরাস আসতেছে, এই ভাইরাসটা মানে কি আরো ভয়াবহ নাকি? এই ভয় তো সবার ভিতরে আছে। কোনো একটা নতুন রোগ আসলে তো আগে থেকে এটা যদি জানা যায়, তাহলে কোনো ওষুধ বাইর করতে পারলে তো এটা ভয়টা কাটে যায়। কিন্তু আমাদের এখানে আসার পরে যায় কোনো ওষুধ আস্তে আস্তে এটা বাংলাদেশের অর্ধেক মানুষ ইয়া হয়ে। চিকিৎসকরা বলছেন, এমপক্স আক্রান্ত কারো সংস্পর্শে এলে এ রোগ ছড়ায়। এ রোগের সংক্রমণে জ্বরের মতো লক্ষণ দেখা দেয়, চামড়ায় ক্ষত তৈরি হয়, ক্ষেত্রবিশেষে মৃত্যুর আশঙ্কাও রয়েছে। এমপক্সটা হলো যে এটাও একটা ভাইরাস, ডিএনএ ভাইরাস। এটা অতি দ্রুত মানুষের শরীরে অবস্থান করার পর আস্তে আস্তে রক্তে ছড়ায় যেতে পারে। রক্তে ছড়ানোর পর অনেক সময় দেখা যায় যে ব্রঙ্কোনিউমোনিয়া হইতে পারে। এটা কমপ্লিকেশনস হিসাবে লাংস অ্যাফেক্টেড হইতে পারে, কাশি, তারপর হলো যে কাশির সাথে হয়তো রক্ত যেতে পারে, কফ আসতে পারে, এছাড়া মানুষ অজ্ঞানও হয়ে যেতে পারে। এদিকে চট্টগ্রামে এখনও এমপক্স রোগী শনাক্ত না হলেও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার বসানো সহ নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা ডেডিকেটেড, এখানে উপরে আমাদের একটা ওয়ার্ড আছে, ওখানে রাখার ব্যবস্থা আছে। এর বেশি যদি হয় আমরা ফৌজদারহাটে ইনফেকশাস ডিজিজ হসপিটাল যেটা আছে ওখানে আমরা রেফার করি। এমপক্স ভাইরাস নিয়ে ইতিমধ্যে সব এয়ারলাইন্সকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাসেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার থুমনিয়ার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাসেলের বন্ধু শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া বাগানে তারা দুজন নেশা করতে আসে। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শহীদ রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রাতে শহীদ পুলিশকে ফোন করে আত্মসমর্পণ করেছে বলে দাবি পুলিশের। পুলিশ সকালে রাসেলের মরদেহ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগানে এখনো ঝুলছে থোকায় থোকায় রসালো আম। গত এক দশকে নাবি জাতের আম চাষে দীর্ঘ হয়েছে আমের মৌসুম। লাভ বেশি হওয়ার কারণে চাষিরাও ঝুঁকছেন দেরিতে উৎপাদিত এসব আমের চাষে। নতুন জাতের কারণে নভেম্বর মাস পর্যন্ত আমের স্বাদ নিতে পারছেন আমপ্রেমীরা। একসময় মধ্য জুলাইয়ে শেষ হতো আমের মৌসুম। সেই ধারণা বদলে গত এক দশকে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে আশিনা, গৌরমতি, কাটিমন, ইলামতি, মায়াভোগের মতো নাবি জাতের আবাদ। ফলে সেপ্টেম্বর জুড়েও বাজারে পাওয়া যাচ্ছে আমের দেখা। চাহিদা থাকায় এসব আমের দামও চড়া। প্রতিমন বিক্রি হচ্ছে 16,000 টাকা পর্যন্ত। লাভ বেশি হওয়ায় চাষিরাও ঝুঁকছেন এর আবাদে। নাবি জাতের ক্ষেত্রে আমাদের বিশেষ নজর থাকতে হয়, কারণ এখন
আশেপাশে যে সব বাগানগুলোতে সিজনাল আমগুলো হয়েছিল সেগুলো কোনো কিছুই এখন আর নাই, শুধু আমাদের এই নাবি জাতগুলো আমগুলো রয়েছে। এই জাতের জন্য আমাদের এখন ধরেন যে পোকামাকড় অন্য বাগান থেকে এই বাগানও আক্রমণ করবে, যেহেতু ফল আছে। তো আমাদের যে পরিমাণ উৎপাদন হয় তার যোগানটা অত্যন্ত কম থাকে, তখন তো দাম স্বাভাবিকভাবেই চাষিরা বেশি পাবেই। কারণ একটা শ্রেণীর ভোক্তার জন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে আম আমদানি করা লাগতো, এখন কিন্তু সেটা আর লাগবে না। আমাদের দেশের উৎপাদকরাই কিন্তু দেশের চাহিদা পূরণ করবে। চাঁপাইনবাবগঞ্জে এবার 37,604 হেক্টর জমির মধ্যে অর্ধেকের বেশি আবাদ হয়েছে নাবি জাতের আম, যা বাড়ছে প্রতি বছরই। এই আমের মৌসুমটা দীর্ঘায়িত হওয়ার কারণে, বিভিন্ন জাতের সমারোহ হওয়ার কারণে কিন্তু উদ্যোক্তারা এই আমের প্রতি ঝুঁকছেন এবং এইখানে অনেক তরুণ যুবক আসছেন যারা শিক্ষিত মানুষ এবং আমটাকে বাণিজ্যিকভাবে তারা গোটা বাংলাদেশে তুলে ধরেছেন। আগাম জাতের চেয়ে দেরিতে বাজারে আসা আমে লাভ বেশি, তাই বাগানীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে নাবি জাতের এসব আম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমন্ত্রণ পরের আয়োজনে।